আসসালামু আলাইকুম। আমরা কি আসলেই এক ভয়ংকর অন্ধকার সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষত এখনো কিন্তু আমাদের শরীর থেকে মুছে যায়নি। বিশ্ব অর্থনীতি যখন কেবল একটু সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশ কালো হয়ে উঠেছে ভারতের ধোঁয়ায়। গত কয়েকদিনে যা ঘটে গেল, ইরানের সর্বোচ্চ নেতার প্রয়াণ আর ইসরায়েল আমেরিকার সরাসরি পাল্টাপাল্টি হামলা, একে কি আমরা শুধু একটা আঞ্চলিক সংঘাত বলে এড়িয়ে যেতে পারি? উত্তরটা কিন্তু মোটেও সহজ নয়। কারণ এই আগুনের লেলিহান শিখা শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ থাকছে না। বরং তা আপনার আমার পকেটে থাকা শেষ সম্বলটুকু কেড়ে নিতে আপনার ডাইনিং টেবিল পর্যন্ত পৌঁছে যেতে পারে। আসলে আমরা সাধারণ মানুষ ভাবি যুদ্ধ হলে সীমান্তে হাজার হাজার মাইল দূরে। কিন্তু বাস্তবতা হলো বর্তমানের এই গ্লোবাল ভিলেজে কারো ঘরে আগুন লাগলে তার আজ সবার রান্নাঘরে এসে লাগে। একবার মানচিত্রের দিকে তাকান। ইরানের পাশেই রয়েছে হরমুজ প্রণালী। নামটা হয়তো অনেকের কাছে খটমটে লাগতে পারে। কিন্তু পৃথিবীর মোট তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে কিন্তু প্রবাহিত হয়। সৌদি আরব, কুয়েত বা আমিরাতের মতো দেশগুলোর লাইফলাইন হলো এই ছোট্ট পথ। এখন এই যুদ্ধের উত্তেজনায় ইরান যদি এই পথটি বন্ধ করে দেয়, যা ইতিমধ্যেই ঘটার আশঙ্কা তৈরি হয়েছে বা ঘটে গেছে, তবে কি হবে একবার ভেবে দেখেছেন? বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $75 আশেপাশে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন এটি নিমিষেই $150 ছাড়িয়ে যাবে। কিন্তু সমস্যা শুধু তেলের দাম বাড়া নয়। সমস্যা হলো যখন তেলের দাম বাড়ে, তখন পৃথিবী জুড়ে প্রতিটি পণ্যের উৎপাদন এবং পরিবহন খরচ বেড়ে যায় কিন্তু বহুগুণে। আমরা এখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা ঠিক সামলে উঠতে পারিনি। ইউক্রেনকে বলা হয় বিশ্বের শস্য ভান্ডার। তাদের ওই কালো মাটির উর্বরতা সারা পৃথিবীর গমের চাহিদার বড় একটি অংশ মেটায়। সেই যুদ্ধের প্রভাবে আপনারা ৳20 আটা যখন ৳60 গিয়ে কিনতে হয়েছে, তখন আমরা হাহাকার করেছিলাম। কিন্তু এখনকার পরিস্থিতি আরো জটিল। একদিকে চরম জ্বালানি সংকট, অন্যদিকে সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। জাহাজ ভাড়া কিন্তু আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এতে আপনার চাল ডালের বাজারের সাথে কিভাবে সম্পর্কিত? আসলে লজিস্টিক খরচ যখন বেড়ে যায়, তখন আমদানিকৃত প্রতিটি দানা গমের দাম বেড়ে যায়। এর মানে হলো আপনি যখন সকালে নাস্তায় রুটি খাচ্ছেন বা দুপুরে ভাতের থালা সামনে নিয়ে বসেছেন, সেখানে এই যুদ্ধের অদৃশ্য করাল গ্রাস ইতিমধ্যে কিন্তু থাবা বসিয়ে দিয়েছে। দেখুন, এবারের যুদ্ধের ধরন কিন্তু গত কয়েক দশকের চেয়ে একদম আলাদা। আগে আমরা কি দেখতাম? আগে আমরা দেখতাম ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়্যার, যেখানে বড় দেশগুলো সরাসরি সামনে আসতো না। কিন্তু এবার ইসরায়েল আর আমেরিকা সরাসরি ইরানে আঘাত করেছে। আর ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো আমেরিকা এখন এই সংঘাতের সরাসরি অংশীদার। আর যখন বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলো এভাবে মুখোমুখি হয়, তখন বিনিয়োগকারীরা কিন্তু চরম লেভেলের ভয় পায়। ফলে শেয়ার বাজারের ধস নামাটা কেবল সময়ের ব্যাপার। আগামীকাল সোমবার যখন বিশ্ববাজার খুলবে, তখন ওয়াল স্ট্রিট থেকে শুরু করে এশিয়ান বাজারে কি তাণ্ডব চলে তা নিয়ে এখন থেকে কিন্তু যারা অর্থনীতিবিদ রয়েছেন তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে। এখন বর্তমান সময়ে আমাদের প্রিয় মাতৃভূমির দিকে আসা যাক, বা বাংলাদেশের প্রসঙ্গ। আমরা কি এই বিপর্যয় থেকে নিরাপদ? সত্যি বলতে আমরা এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের সিংহভাগ কিন্তু আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। এখন তেলের দাম যদি বাড়ে, তাহলে আমাদের পরিবহন খরচ বাড়বে। আর পরিবহন খরচ বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে আমাদের হাটে বাজারে, বিশেষ করে কাঁচা বাজারে। শুধু তাই নয়, আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য
যে এলএনজি বা তেলের প্রয়োজন হয়, তার দাম বেড়ে গেলে লোডশেডিং আর বিদ্যুতের দাম বাড়ার ঝুঁকি প্রবল হয়ে উঠবে। আমরা যদিও চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি, কিন্তু আটা, ময়দা কিংবা ডালের জন্য আমাদের বিদেশের দিকেই কিন্তু তাকিয়ে থাকতে হয়। একদিকে ডলারের সংকট, তার উপর পণ্যের আকাশচুম্বী দাম, সব মিলিয়ে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বর্তমান সময়ে এক মরণ ফাঁদে কিন্তু পরিণত হতে পারে। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভুলে গেলে চলবে না। সেটি হলো আমাদের প্রবাসী ভাই বোনদের কর্মসংস্থান। মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে। যদি ওই পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তাদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হবে, তেমনি আমাদের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের আঘাত আসবে। আর রেমিটেন্স কমে যাওয়া মানে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় ধরনের টান পড়া। অর্থাৎ একদিক থেকে পণ্যের দাম বাড়ছে, আর অন্য দিক থেকে টাকা আসার পথ সংকীর্ণ হচ্ছে। এটি যেন একটি পারফেক্ট স্টর্ম বা সব দিক থেকে আসা এক মহাবিপদ। সুপ্রিয় দর্শক, যুদ্ধ কখনো কারো জন্য শান্তি বা সমৃদ্ধি বয়ে আনে না। ধ্বংস আর হাহাকারই এর একমাত্র শেষ পরিণতি। ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাত যদি এখনই থামানো না যায়, তবে আমি মনে করি বিশ্ব এক দীর্ঘমেয়াদী মন্দার কবলে পড়বে, যা থেকে উত্তরণ হতে হয়তো কয়েক দশক সময় লেগে যাবে। মানুষ যখন বাঁচার লড়াইয়ে ব্যস্ত থাকে, তখন উন্নয়ন বা প্রগতি থমকে দাঁড়ায়। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে এখন থেকেই খুব দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের খাদ্য মজুত বাড়াতে হবে, বিকল্প জ্বালানির কথা ভাবতে হবে এবং যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে কিন্তু প্রস্তুত থাকতে হবে। অন্যথায় এই যুদ্ধের কারণে বা এই যুদ্ধের করুণ পরিণতি আমাদের বাংলাদেশকেও কিন্তু গ্রাস করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা পূর্বে বলা উচিত ছিল, সেটি হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক সংকট। আপনারা সবাই জানেন, কিছুদিন পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, নির্বাচন পরবর্তী সময়ে এখন একটি নতুন সরকার এসেছে। একটি নতুন সরকারের জন্য দেশকে গোছানো কতটা কঠিন তা কেবল রাজনীতিবিদরাই বলতে পারেন, তা কেবল যারা সরকারের দায়িত্বে রয়েছেন তারা বলতে পারেন, এবং সেই বিষয়গুলো কেবল পর্যালোচনা বা পর্যবেক্ষণ করতে পারেন যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন অথবা চর্চা করেন। সুতরাং এই যে নতুন সরকার গঠিত হলো এবং বিশ্ব মানচিত্রে যে যুদ্ধের ডামাডোল বাজছে, তাতে এই সরকারের জন্য আমাদের দেশের যে রাজনৈতিক সংকট চলমান রয়েছে, সেই রাজনৈতিক সংকটকে পাড়ি দিয়ে বিশ্ব অর্থনীতি মন্দা মোকাবেলা করা কিন্তু অত্যন্ত কঠিন এবং জটিল হবে। তার উপর যদি রাজনৈতিক ভাবে যে সংঘাতগুলোর কথা আমরা বারবার আশঙ্কা করে থাকি, সেই আশঙ্কাগুলো যদি সত্যি হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু এই সরকারের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, আমরা চাই না আমাদের বাংলাদেশে কোনো অশান্তির সৃষ্টি হোক। আমাদের বাংলাদেশ সুন্দর থাকুক, বাংলাদেশের সাধারণ জনগণ ভালো থাকুক। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। এবং এই আলোচনার বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।